ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশের এক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক। ডাক্তার সাহেবের নাম বলো। ডক্টর জহিরুল হক। ডক্টর জহিরুল হক কোথায় প্র্যাকটিস করো? ঢাকাতে স্যার। ঢাকা। ডক্টর জহিরুল হক ঢাকাতে প্র্যাকটিস করে, শুধু আমার কাছে শেখার জন্য এখানে 7 দিন থাকবে। তো শাস্ত্রিক এসেছে, গতকাল 7 দিন আসবে শেখার জন্য। তো তাকে আমার তরফ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই বাচ্চাটার চিকিৎসার ব্যাপারে আলোচনা করছি। ওর বাবা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ের একজন স্টাফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ছেলের বাচ্চার কেসটা আমরা ডাক্তারদের শেখানোর জন্য একটা ভিডিও করছি। এই বাচ্চাটা দেখতে দেখো কতটা ফসফরাস, ক্যালকেরিয়া ফস, অ্যাসিড ফস, টিউবারকুলিনাম, রোগা পাটকা একটু চেহারা। তোর বাবার মতো অত সুন্দর চেহারা কবে হবে তোর? হ্যাঁ, তো লম্বা চওড়া ঠিকই আছে, একটু রোগা আছে। তো ওকে সমস্যা দাঁড়িয়ে গেছে যে টেন্ডেন্সি যেটা আমরা বলি ডায়াথেসিস, স্টোন ফর্মিং ডায়াথেসিস। ওর গলব্লাডারে পাথর, আবার কিডনিতে পাথর। গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, তার জন্য অ্যালোপ্যাথিক ডাক্তারেরা চিকিৎসা করছেন 2 বছর ধরে। তো ন্যাচারালি তাদের কোনো ওষুধ নেই, অপারেশনই করতে বলেছেন। তো ও সান্ত্বনা পুরস্কার হিসাবে কিছু ওষুধপত্র দিয়ে যাচ্ছেন। গার্জিয়ান যখন চায় যে এক্ষুনি অপারেশন করবো না, আপনি কিছু দিন, তখন যাও কিছু ভিটামিন টিটামিন এদিক ওদিক করে যা করার তাই করে যাচ্ছে। ওরা নিজেরাও জানে আলটিমেটলি কোনো লাভ হবে না। এখন হোমিওপ্যাথিতে আমরা কি করতে পারি? সাধারণ মানুষের মনে ধারণা আছে হোমিওপ্যাথিতে পাথর গলিয়ে জল করে দেয়, ওখানে গেলে মুক্তি পাবো। সেই দুর্বলতার সুযোগে, মানুষের এই দুর্বলতার সুযোগে আমাদের অনেক হোমিওপ্যাথির ডাক্তারেরা যেসব কেজ ওষুধে সারবে না, সেগুলো দিনের পর দিন হাতে রেখে রোগীর ক্ষতি করে, রোগীর অর্থ নষ্ট করে, রোগীর চেহারা নষ্ট করে, সময় নষ্ট করে। আমাদের কলকাতার পি ব্যানার্জিয়ান কোম্পানি, যাদের নাম আমি বারবারই বলেছি, যারা মণিমুরকি চিকিৎসা করে চানাচুর ভাজার মতন, এরকম বহু কেস পাথর সারাতে পারেনি, ব্রেন টিউমার সারাতে পারেনি, রোগীকে পচিয়ে গলিয়ে কষ্ট দিয়ে মেরেছে। তা আমি আমার ফলোয়ারদের এটাই শেখাতে চাই, এভরি সায়েন্স হ্যাজ ইটস ওন স্কোপ অ্যান্ড লিমিটেশন। প্রত্যেকটা প্যাথির একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। তো গলব্লাডার থেকে পাথর কোথায় যাবে? গলবে, হয় গলতে হবে বা ভাঙতে হবে, হয় গলতে হবে বা ভাঙতে হবে। তাহলে গলে তো না, পাথর কোনোদিন গলে না। পাথর যদি ওষুধ দিয়ে গলানো যেত, তাহলে শরীরে হাড়ও পাথর ওষুধ দিয়ে গলানো যেত। একটা মানুষকে বলা যেত আমার হাড় গড়িয়ে দিন সব, ও আমার শত্রু আছে, ওকে একটু হাড় গড়িয়ে দিন। তো এই জিনিসগুলো হয়। তো জানতে হবে তাহলে পাথর অনেক সময় ভাঙতে পারে, ডিজলভ হতে পারে, হয়তো টুকরো টুকরো হলে বেরোতে পারে। তা কোনটা কতটা হচ্ছে কি না হচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা হয়নি, সঠিকভাবে বলা যায় না। সব ধরনের পাথর ভাঙেও না। পাথরের অনেক রকম ভাগ আছে, যেমন গলব্লাডারের পাথরের কোলেস্ট্রল স্টোন, পিগমেন্ট স্টোন, এসব ভাগ আছে। কিডনি পাথরের ইউরিক অ্যাসিড স্টোন, ইউরেট স্টোন, ক্যালসিয়াম স্টোন ভাগ আছে। যেমন মাটির 70 ডলা 2 আঙুল দিয়ে ঘষলে, 2 আঙুল দিয়ে এরকম ঘষলে ভেঙে যেতে পারে। কালো পাথর যেগুলো দিয়ে 60 ডালায় হয়, সে কি এরকম করলে ভাঙবে না। তা পাথরের এরকম ব্যাপার আছে। তো ইউরিক অ্যাসিড স্টোন হয়তো চট করে ভাঙতে পারে। তো যদি ভাঙুক, গুঁড়ো হয় কিংবা গোটাই বেরোয়, তাহলে আমার নির্ভর করছে ডায়ামিটার উপরে। আমার ছোট্ট 2 ফুটের দরজায় আগে ভিতরে হাতি রেখে, ভিতরে 4 ফুটের হাতি রেখে যদি 2 ফুট দরজা দিয়ে বের করতে চাই, তাহলে সে হাতি কি বের করা যাবে? আগে হাতিকে কেটে টুকরো টুকরো করে বের করা যাবে। ঠিক তেমনি পাথর যদি টুকরো টুকরো হয়, তাহলে এই রুট দিয়ে বেরোবে, তা নাহলে বেরোবে না। তো কিডনির পাথর সাধারণত দেখেছি আমরা আমাদের অভিজ্ঞতায় 6 মিলিমিটার 7 মিলিমিটার পর্যন্ত বেরোয় যায়। এখন যদি 15 মিলিমিটার কারোর স্টোন হলো একটা কিডনিতে, 18 মিলিমিটার, কোনো দিন যাবে না, তাকে অপারেশন করতে বলতেই হবে। এই সব রোগী হাতে রেখে সময় নষ্ট, কিডনিটা নষ্ট করা, মানুষের ক্ষতি করা। আমাদের উদ্দেশ্য মানুষের উপকার করা, মানুষের উন্নতি সাধন করা, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করা নয়, অসুবিধা করা নয়। যেখানে একটা সামান্য অপারেশন করলে একটা মানুষের, এখন মডার্ন সায়েন্স অনেক ডেভেলপ হয়ে গেছে। হ্যানিম্যান যে সময়ে হোমিওপ্যাথি আবিষ্কার করেছিল, সেই দিন এখন নেই। তখন বিজ্ঞান ডেভেলপ হয়নি, মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি, জীবাণু আবিষ্কার হয়নি, অপারেশন এসব ছিল না, অপারেশনে এত উন্নতি ছিল না। অপারেশনের উন্নতি আজকাল এক জায়গায় বসে কম্পিউটারের মাধ্যমে আরেক জায়গায় অপারেশন করা হচ্ছে। সেই যুগে মানুষকে ফেলে রেখে, বহুদিন ধরে ফেলে রেখে ক্যান্সার করা, তিলে তিলে মৃত্যু করানো চিকিৎসকের কর্তব্য নয়। আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক অজ্ঞতার জন্য এই সব কাজ করে চলেছেন। আর যেটা দরকার, রোগীকে বুঝিয়ে দেওয়া, আপনার ছেলের বা আপনার কি হয়েছে, কি করতে হবে, কি করা উচিত, এইগুলো বলতে গেলে নিজের নলেজ থাকতে হবে।
বেশিরভাগ চিকিৎসকের পড়াশোনা নেই, দখল নেই, অ্যালাইড সাবজেক্টগুলো অ্যানাটমি, ফিজিওলজি, সার্জারি, গাইনি, মেডিসিন এসব জানে না, পড়ে না, বোঝে না, কলেজগুলোতে শেখানো হয় না, শেখানোর মাস্টার নেই। পলিটিক্সের যুগ, যে ঝান্ডা ধরে ছাত্র ইউনিয়ন করবে সে হচ্ছে মাস্টার, সেই জীবনে বইয়ের পাতা উল্টায়নি, তাহলে কী শেখাবে সে? শিক্ষা ব্যবস্থায় চরম অধঃপতন হয়েছে, আমাদের এখানে হয়েছে, পাশের দেশগুলোতেও হয়েছে। তো শেখানোর লোক কোথায়? শেখাবে কে? নিজেরা জানে না, নিজেরা চেম্বারে মশলা মুড়ি ওষুধ দিচ্ছে 10টা মিশিয়ে, তো সে রোগীদের কী বোঝাবে? তার নিজের পড়াশোনা নেই। তো আমি এর বাবাকে সব ডিটেলস বুঝিয়ে দিয়েছি যে গলব্লাডার পাথর যদি ছোট থাকে, কোনো কারণে যদি লাগ ভালো হয়, তাহলে ওখান থেকে বেরিয়ে আমাদের ডিওডিনামে যদি গেলেও যেতে পারে, আর না গেলে পরে অপারেশন করতে হবে, মাইক্রো সার্জারি। আর কিডনির পাথরের ছোট আছে, কিডনির পাথর আছে 2.6 মিলিমিটার, সেটা নিশ্চিন্তে যাবে, আমি গ্যারান্টি দিয়ে দিয়েছি। আর গলব্লাডারের পাথর আছে 3 থেকে 4 মিলিমিটার। আমরা জানি যে কমন বাইল ডাক্ট সিবিডিটার ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার, তা প্রায় তার কাছাকাছি আছে। তো সেই জন্যে যদি না আটকায় সেটা ভালো, আটকালে কি হবে? জন্ডিসের সিমটম হবে। তো জন্ডিসের সিমটম হলে কি সঙ্গে সঙ্গে মাইক্রোসার্জারির ব্যবস্থা করাতে হবে, সেগুলো আমি বলে রেখে দিয়েছি। আর একটা গলব্লাডারের ছোট পাথর বেরোনোর জন্য আমার নিজস্ব একটা ফর্মুলা বের করেছি, সেটা এই সুযোগে তোমাদের শিখিয়ে দিচ্ছি। সাধারণত প্র্যাকটিস অফ মেডিসিনের বইয়ে বলা হয়েছে, বা সবাই জানি, যে ফ্যাটি খাবার কম খেতে হবে। কারণ গলব্লাডারের কাজ হলো ফ্যাটি খাবারকে হজম করানো, ফ্যাট ডাইজেশন করানো। মাখন, ঘি, চর্বিযুক্ত মাংস, রেড মিট, তেলে ভাজা, চপ, কাটলেট, মোগলাই, লুচি, পরোটা, রাধাবল্লভী, সিঙ্গাড়া, এই সমস্ত খাবারগুলো যত কম খেতে বলা হয়। আমি একটা উল্টো থিওরি করে একটা গলব্লাডারের পাথর বের করেছিলাম। তো সেটা বয়স্ক ব্যক্তি, তার 3খানা পাথর বেরিয়েছিল, খর্দায় থাকে ভদ্রলোক। আমি একটা থিওরি বের করেছিলাম, যে কন্ট্রারিয়া থিওরি, যে ফ্যাটি জিনিস খেলে গলব্লাডার কাজ করবে ও কন্ট্রাকশন বেশি হবে। তাহলে আমি উল্টোটাই করি, ফ্যাটি খাবারটা বেশি খেতে বলি, ঘি, মাখন, মাংস বেশি খেতে বলি, ডিমের কুসুম, যাতে ফ্যাট আছে। তো ফ্যাট খেলে গলব্লাডার পাম্প করবে, গলব্লাডার পাম্প করলে তোর চাপে চাপে পাথরটা যদি বেরোতে থাকে, যত বেশি বাইল একটা লিকুইড তো ও চাপ দেবে। কিডনির পাথর যেমন আমরা জল বেশি খেতে বলি, যে কিডনি থেকে জলের প্রেশার বাড়তে বাড়তে কিডনির পরে ইউরেটারে জলের প্রেশার বাড়ুক, ব্লাডারে গিয়ে জলের প্রেশার বাড়ুক, যাতে পাথরটা বেরিয়ে যেতে পারে। সেই ফর্মুলাতে বাইল যাতে বেশি বেরোতে পারে, সেই জন্য আমি একটুখানি মাংস, ডিম, ঘি, মাখন খেতে বলি। তবে এতে আরেকটা অসুবিধা আছে, যে ফ্যাটি খাবার যখন এই পাথর যদি গলব্লাডারের মধ্যে বা গলব্লাডারের নেকে গিয়ে আটকে থাকে, অথচ গলব্লাডার পাম্প করতে চাইছে, সে তার কাজ করতে চাইছে, কিন্তু পিত্ত যেতে পারছে না, রাস্তা আটকে আছে। রাস্তায় আটকে থাকলে কি হবে? রাস্তায় যদি আমার কাঠের গুঁড়ি দিয়ে আটকানো থাকে, আমার গাড়ি, সাইকেল, মোটরসাইকেল গিয়ে যেতে পারবে? আমি চেঁচামেচি করবো, এই কে রাস্তা আটকালো, আমি কাজে যেতে পারছি না। ঠিক সেই অবস্থা হবে, পিত্তগুলো চেঁচামেচি আরম্ভ করবে, যেতে পারছে না, ও ঘরে ফিরে আসতে চাইবে। ঘর তো ভর্তি, গলব্লাডার তো বাইলে ভর্তি হয়ে আছে, তাহলে আর যাবে কোথায়? আবার লিভারে ব্যাক করবে। লিভার তো আবার নিজে তৈরি করছে খেজুর গাছের কাটার রসের মতন, ভাঁড়ে দিচ্ছে, ভাঁড়টাই তো হলো গলব্লাডার। তাহলে আর যাবে কোথায়? ওর ফিডব্যাক মেকানিজম প্রত্যাবর্তন, আবার ব্লাডে চলে যাবে, ব্লাডের শিরা উপশিরার মধ্যে দিয়ে গিয়ে তাহলে বিলিরুবিন বেড়ে যাবে, তখন জন্ডিস দেখা দিতে পারে। সেটা আমি গার্জিয়ানকে বলে রেখে দিয়েছি, যে আমি এই পলিসিতে একটু চেষ্টা করব ওষুধের সাথে সাথে, কিন্তু তাতে যদি জন্ডিস ডেভেলপ করে বাই চান্স, তাহলে আমাকে জানাবেন। এই পজিশনে দেখা যাক কী করা যায় বাচ্চাটার। এটা গেল সাধারণ অক্সিলারি মেজার্স, মানে কি করার দরকার। হোমিওপ্যাথিক ওষুধ কি দেবো? হোমিওপ্যাথিক ওষুধ বাচ্চাটা দেখো রোগাপাটকা চেহারা আছে, খায় দায়, ওর বাবা একটা রেল পুলিশে কাজ করে, সুতরাং নিঃসন্দেহ তো খাবার দাবার যে খুব খারাপ বিলো স্ট্যান্ডার্ড হচ্ছে তা তো আমরা বলবো না। ভালো খাবার দাবার খাচ্ছে, কিন্তু ওর চেহারা ভালো হচ্ছে না, নট ওয়েল বিল্ট, একটা এমাসিয়েটেড চেহারা, কিন্তু ভালো খাচ্ছে, হচ্ছে না। সর্দি কাশিটা প্রায় লাগে, কেস হিস্ট্রিতে লেখা আছে, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি। মাংস খেতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে। আর বংশে টিবি ছিল ওর ঠাকুর দাদার, তাহলে বংশে টিবি ছিল, চেহারা ভালো হচ্ছে না, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে, মাংস খেতে চাই, আর বেড়ানোর ইচ্ছা। সো দ্য চয়েস অফ মেডিসিন ইজ টিউবারকুলিনাম। আমরা তো সিমটমের বাইরে যেতে পারি না, কেস টেকিংয়ের বাইরে যেতে পারি না, উই ডু নট গো বিয়ন্ড আওয়ার কেস হিস্ট্রি। সো টিউবারকুলিনাম আমরা দেখা যাক। ওই যে বেড়াতে ভালোবাসে, আপনারা বোঝেন কি করে? নিজে বেড়ানোর কথাই বলে, প্রায় বলে, হ্যাঁ, যে আমাকে বেড়াতে নিয়ে চলো। মাংস ভালোবাসে, যেটা লিখেছে ডাক্তারবাবুরা, ঠিক আছে।
সর্দি কাশি লিখেছে প্রায় লাগে, ঠিক আছে, প্রায় সর্দি কাশি প্রায় সর্দি কাশি লাগে, সর্দি কাশিটা প্রায় এবং ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সর্দি কাশিটা সঙ্গে সঙ্গে চট করে লেগে যায়। অ্যাডজাস্ট করতে পারে না। তো আমি সব বুঝিয়ে দিলাম আপনাকে, ব্যাপারটা সব মেকানিজম আপনাকে বোঝাতে পেরেছি ওকে স্যার। সুন্দরভাবে, আপনি বুঝেছেন সব। আপনার বাচ্চাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করা হবে। আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আমি আপলোড করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।